প্রচন্ড নন ভায়োলেন্ট একজন মানুষ, আমি কোনো রকমের ভায়োলেন্স পছন্দ করি না। তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, যে আমি অরিজিৎ সিং হতে চাই না, মাহাতিম শাকিব হতে চাই। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। আমি খুব নিরীহ ঘর কোনো একজন মানুষ আর কি। আমি কিন্তু তোমার ব্যথায় সবচেয়ে বেশি কাঁদি। এই মানুষ আশা নিয়ে বেঁচে থাকে, ওই আশাটা নিয়ে আমিও বেঁচে থাকি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি CZ&24 সেলিব্রিটি আওয়ারে। আজ আমাদের অতিথি এমন একজন যিনি আমার খুবই পছন্দের এবং বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের অসম্ভব প্রিয়, মাহাতিম শাকিব। চলুন তার সঙ্গে আলাপচারিতা শুরু করি। মাহাতিম, আমাদের স্টুডিওতে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ জীবন ভাই, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কেমন চলছে? হ্যাঁ, ইটস বিউটিফুল বিউটিফুল। কিছুদিন আগে কোক স্টুডিও থেকে তোমার একটা গান এসেছে, গানটা নিয়ে যদি একটু বলতে। এটা কাজী নজরুল ইসলামের, আমাদের জাতীয় কবির একটি গান, রুমঝুম। এটা খেজুর পাতা নুপুরু বাজায়। এই গানটা খুব ছোটবেলা থেকে আসলে আমরা খুব শুনে বড় হয়েছি আর কি। স্পেসিফিকলি আমরা যারা একাডেমিতে গান শিখে এসেছি তাদের জন্য তো এটা খুবই পরিচিত গান, সবাই একসঙ্গে মিলে গাওয়া হতো। এরকম কিছু নজরুল সঙ্গীত আছে, কিছু রবীন্দ্রসঙ্গীত আছে, সেখান থেকে খুব পপুলার একটা গান আর কি এটা। তো সেই জায়গা থেকে এই গানটাকে আবার কোক স্টুডিওর মতন এত বড় একটা প্ল্যাটফর্মের সঙ্গে রিক্রিয়েট করতে পারে, এটা একটা বড় অপরচুনিটি আমার জন্য। এবং এটা অ্যাজ ওয়েল অ্যাজ একটা ভালো সুযোগ এবং সব কিছু মিলে একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স আসলে আমি বলবো। গানটির সঙ্গে তুমি যুক্ত হলে কিভাবে? প্রথমত তো কোকের টিম থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়, এটা আজকে থেকে আরও বছর 3 আগে। তারা ইন্টারেস্ট দেখান যে আমরা এই গানটা আপনার সঙ্গে করতে চাই। তো তখন গানের পরিকল্পনা একদম কমপ্লিটলি ডিফারেন্ট ছিল, অন্য অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট, একটা ডিফারেন্ট প্ল্যান ছিল কমপ্লিটলি। সো তারপরে আসলে দেশের পরিস্থিতি এবং ওভারঅল সব কিছু মিলিয়ে এই গানটা বেশ কিছুদিন ডিলে হয়ে যায় আর কি। তারপরে আবার গত রমজানে বেসিক্যালি কোকের টিম থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়। তারা তাদের ইন্টারেস্ট এক্সপ্রেস করে যে আমরা কাজটা আবার করতে চাচ্ছি এবার, অ্যান্ড ইনফ্যাক্ট এবার আসলে আমরা আমাদের নতুন সিজনে এই গানটা নিয়ে কাজ করতে চাই। তো তারপরে আসলে যা নেগোসিয়েশনস, কথাবার্তা সব কিছু হওয়ার পরে বেসিক্যালি আমি আই ওয়াজ অন বোর্ডেড আর কি। একটু কি মন খারাপ ছিল যে 3 বছর আগে কথা হয়েছিল, মাঝখানে দীর্ঘ একটা সময় চলে গেল? মন খারাপ আসলে না, এটা রাদার একটা, আমি যেহেতু বুঝতে পারছিলাম যে এখানে কিছুটা সিস্টেম লস হয়েছে এবং দেশের পরিস্থিতি সাথে সাথে দ্য ব্র্যান্ড ইটসেলফ, এটারও আসলে মাঝখানে কিছু হার্ডলস গেছে। সো সব কিছু মিলিয়ে এটা একটা মানে বুঝে নেওয়ার মতনই একটা ব্যাপার যে না, এটা কিছুদিন সময় লাগবে। এটা নিয়ে আসলে কোনো হার্ড ফিলিংস কখনো ছিল না। কোকে গাওয়ার জন্য তো অসংখ্য শিল্পীর স্বপ্ন যে কোক স্টুডিওতে গাবে, এবং এটাতে অনেক বড় মাইলেজ পাওয়া যায়, মানুষের কাছে দ্রুত ছড়িয়ে যায়, কোটি কোটি ভিউ হয়। এটার ব্যাপারটাই অন্যরকম, ব্র্যান্ডটাই অন্যরকম। তুমি যখন গাচ্ছিলে, গাওয়ার সময় তুমি কতটা এক্সাইটেড ছিলে? এটা আনফর্চুনেটলি আমি যেদিন ভোকালটা ডাব করি সেদিনকে আসলে টু বি অনেস্ট আই ওয়াজন্ট রেডি। আমি আসলে আমার জ্বর ছিল, ওই দিনও আমার শরীর খারাপ ছিল, গলাটা একটু বসা বসা ছিল এবং রাতে আই ডিডন্ট হ্যাভ প্রপার স্লিপ। তারপরে যখন স্টুডিও থেকে আমাকে এক্সপ্রেস করা হলো যে না, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমি বোধহয় যখন ডাব করি তখন তার 2 দিন পরে আসলে ঈদের ছুটিতে সব কিছু বন্ধ হয়ে যাবে আর কি। সো এর আগেই আমাদেরকে শেষ করতে হবে, অ্যান্ড ইনফ্যাক্ট আমাদের মোটামুটি সব কিছু সাবমিট করে আসলে ঈদের জন্য যেতে হবে, এসেই আমরা শ্যুটটা শুরু করব। সো আজকেই করতে হবে। পরে আমি ডাব করলাম, অ্যান্ড ইনফ্যাক্ট আমি এরপরে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছি যে যদি আমার ভয়েসটা আরেকবার নেওয়া যায়, কিন্তু আমার যে মিউজিক ডিরেক্টর শুভেন্দুদা বলছিলেন যে না, তোর টেক ভালো হয়েছে, তুই টেনশন করিস না, এটা আমি যতদূর কাজ করা যায় আমি করে দিচ্ছি, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। তারপরে তো আলটিমেটলি আর সময়ও পাওয়া গেল। এটা আসলে নানান রকমের কর্পোরেট লেভেল থেকে নানান রকমের প্রেশার এবং নানান রকমের ডিসিশন হয়ে তো আসে ব্যাপারটা। সো একটা কোনো ছোট ডিসিশনও চেঞ্জ করতে এটা অনেক সময় লাগে। সো দ্যাটস ওয়াই আমি সুযোগটা পাইনি। এবং ওই যে অনুভূতিগুলো যেগুলোর কথা তুমি বলছিলে, সেগুলো আসলে টু বি অনেস্ট আমার জন্য প্রথমত ইটস অ্যানাদার প্রজেক্ট,
আমার জন্য এটা আরেকটা কাজ। আমি আমার 100%ই দেওয়ার চেষ্টা করব। যদি আমি 100% না দিতে পারি, আমি হয়তো বা আরও একবার ডাব করতে চাইবো। আর যদি আমার মনে হয় যে না ঠিক আছে, জায়গা গিয়েছি আমি, তাহলে হয়তো বা লুক ফরওয়ার্ড টু দ্য নেক্সট প্রজেক্ট। সো আমার জন্য আসলে আমি এত ক্যালকুলেশন করি না, আমি জাস্ট গানটা গাইতে ভালোবাসি এবং ওইটাই আমি করার চেষ্টা করি আর কি। গানটা যখন ভিডিও আকারে দেখলে তখন কেমন লাগলো? এটা তো আমি আসলে এডিট সেশনে দেখেছিলাম, ফাইনাল ভিডিও ইনফ্যাক্ট আমি এখনো দেখি নাই। রিলিজের পরেও? হ্যাঁ, এখনো দেখি নাই। মানে ইউটিউব থেকে গানটা দেখো নাই? না, আজকে পর্যন্ত দেখা হয়নি। এডিটে যখন দেখেছিলাম তারপরে ভার্সনটা চেঞ্জ হয়েছে। কিছু ফ্রেমস এবং কিছু স্ক্রিনশটস আমি পেয়েছি, যেগুলো আমাকে যারা ভালোবাসেন তারা আমাকে হয়তো পাঠান, এবং ওখানে 2-3টা ফ্রেম আমি দেখেছি যেগুলো আমি দেখিনি এর আগে, এবং আমি জানতামও না যে এই ফ্রেমগুলো এইভাবে যোগ করা হয়েছে। সো মোটামুটি ওভারঅল গোটা ট্রিটমেন্টটা আমার কাছে মনে হয়েছে ইটস বিউটিফুল। তবে আনফর্চুনেটলি আমি ওই শুটিংয়ের সময় থেকে ধরে ঈদের পরবর্তী সময়টা পর্যন্ত, ইনফ্যাক্ট এখনো পর্যন্ত আমি ওই রিকভারি ফেজে আছি। আমি শরীরটা আমার খুবই খারাপ ছিল। কোকের শুটিংয়ের সময়ও আমি যেদিন আমি শ্যুট করি ওই দিন আমার মনে আছে আমি 2 দফা প্যারাসিটামল খেয়ে তারপরে আমাকে শ্যুট করতে হয়েছে। আমার 103 ডিগ্রি জ্বর ছিল ওই দিন। সো মোটামুটি আসলে আমি ওই নিজেকে নিয়ে আসলে আছি, নিজের শরীরটাকে ঠিক করার চেষ্টা করছি আর কি। কয়দিন ধরে শ্যুট হয়েছিল? এটা তো 2 দিন ধরে কাজ করা হয়। সো এটা একটা বিশাল কর্মযজ্ঞ আসলে, নতুন করে একটা পুরো বিল্ডিং তৈরি করে সেখানে একটা ক্যাফে বানিয়ে তারপরে সেই জায়গাতে এতগুলো মিউজিশিয়ান, এতগুলো মানুষ কাজ করছে। কতজন ছিল মিউজিশিয়ান এবং মানুষ যেটা বলছিলে? অ্যারাউন্ড 100 মানুষ তো মিনিমাম ছিল। 100-120 জনের বোধহয় লাঞ্চই হচ্ছিল ওখানে, আমি যতদূর শুনলাম। প্রোডাকশনের ওদের সবকিছু মিলিয়ে, এবং কোক থেকেও লোকজন আসছিল, ওরাও ইন্সপেকশনে ছিল। সো সবকিছু মিলে প্রায় 150 লোকের তো যজ্ঞ হবে এখানে। গানটা যখন রিলিজ হয়েছে তুমি তো অনেকের অনেক কমেন্ট পেয়েছো, তোমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কোন কমেন্টটা, যেটা তোমাকে উৎসাহিত করেছে? আমাদের আসলে, আমরা তো খুব কর্মব্যস্ত জীবন পার করি জীবন ভাই। এটা ধরো কথার কথা, তোমার সাথে আমার কথা হচ্ছে কাজের খাতিরে। এছাড়া তুমি কেমন আছো এটা হয়তো জানতেও ফোন করার সময়টুকু হয়তো আমরা ম্যানেজ করতে পারি না। যেটা সব থেকে ভালো লাগার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে অনেকেই এখন সময় বের করে আমাকে একটু ফোন করছেন যে না মা, তুমি তোমার এই গানটা শুনেছি। এইটুকু আসলে ওই হৃদ্যতাটা আবার আগের জায়গাতে ফেরত আনে, বা মানে উপলব্ধি করা যে না হৃদ্যতাটা কতখানি আসলে। তো অনেকেই আমাকে ফোন করে কংগ্রেচুলেট করেছেন। তবে আমি যেহেতু ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়াতে নেই, সো আমি জানি না মানুষ কেমনভাবে নিচ্ছে বা কেমন করে গানটাকে তারা কেমনভাবে তাদের কাছে মনে হচ্ছে, কেমন কি, আমি আসলে কিছুই তেমন জানি না। বুঝতে পেরেছি, মানে হচ্ছে যে তোমাকে যারা ফোন করে জানাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো, কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে যেহেতু তুমি নেই সেটার অনুভূতিটা তুমি জানতে পারছো না। ফার্স্ট হ্যান্ড রিঅ্যাকশনটা পাচ্ছি না, তবে আমার ব্যক্তিগত পরিচিতদের কাছ থেকে। এই যে সোশ্যাল মিডিয়াতে তুমি নেই কেন? সোশ্যাল মিডিয়াটা আসলে আমার কাছে সবসময় ইট হ্যাজ বিন আ ডিস্ট্র্যাক্টিং প্ল্যাটফর্ম। আমার মনে হচ্ছে খুব সময় নষ্ট করে এটা, এবং পজিটিভ নেগেটিভ ফিল্টার করার জায়গাটা আসলে অনেক ডিফিকাল্ট। এবং আমি আমার এই এক্সপিরিয়েন্সের গল্পটা এর আগেও শেয়ার করেছি। ইনফ্যাক্ট কিছুদিন আগে আরেকটা ইন্টারভিউতে আমি এটা শেয়ার করেছি। আমি জানি না হাউ অ্যাপ্রোপ্রিয়েট দিস ক্যান বি। আমি ওই যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার একটা ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ছিল। পরীক্ষা দেওয়ার আগের রাতে আমার মনে আছে ম্যাথস পরীক্ষা ছিল আর কি, এবং আমি খুব ভালো ছাত্র ছিলাম, তো সো ম্যাথসে খুব মানে পাকা ছিলাম আর কি। যারা দেখছেন আমি আজ জোকিং, ম্যাথস প্র্যাকটিস করে টোরে আমি রাতের 2টোর সময় হয়তো বা সব পড়াশোনা রেখে টেখে একটু স্ক্রোল করতে করতে ঘুমাবো, এরকম একটা ইন্টেনশন ছিল আর কি। তখন আলটিমেটলি ওই একটা কাটা মাথার ছবি আমার সামনে আসে, এবং আই গট টু রিড যে না, ওখানে কোনো একটা মেয়েকে তাসলিনতাহানি করে ওখানে আসলে রেল লাইনে ফেলে রাখা হয়েছিল। তো ট্রেনে তার মাথাটা কাটা পড়ে, এবং একদম মানে একটা তুলে আপলোড করে দেওয়া হয়েছে ফেসবুকে। এটা খুবই মানে, আমি ওইটা দেখে আমার পরের দিন পরীক্ষাটাও খারাপ হয়েছে। আমি এরপরে এসে ওই দিন যে ফেসবুকটা আমি ডিঅ্যাক্টিভ করেছি, এরপর থেকে আর এখন পর্যন্ত অ্যাক্টিভ করা হয়নি। এই আর কি। সো ওভারঅল আমার কাছে মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা, আমি নিজের রেয়াজটুকু করি এবং প্রয়াস করে কাজ করে আসলে, যেটা বললাম যে ঘনিষ্ঠ মানুষগুলোর সাথেও আসলে সবসময় কথা বলা হয়ে ওঠে না। সো সেই জায়গাতে সোশ্যাল মিডিয়াটা মেনটেন করা আমার জন্য একটু ডিফিকাল্ট। আমরা তখন গানটা নিয়ে কথা বলছিলাম। গানটা শুনে তোমার পরিচিত জন তোমাকে অনুভূতি জানাচ্ছে, ভালো লাগা মন্দ লাগা জানাচ্ছে। তো আমার কথা শুনতে শুনতে আমার কিন্তু এখন এখানে গানটা শুনতে ইচ্ছে করছে, এবং আমি বিশ্বাস করি যে আমাদের দর্শক যারা, তারাও নিশ্চয়ই গানটা তোমার কণ্ঠে একটু শুনতে চাচ্ছে। এই গানটায় আমার জন্য যে স্কেলটা ছিল, ইট ওয়াজ ডিফিকাল্ট, বিকজ আমাদের যে ফিমেল আর্টিস্ট নুসরাত, শি ইজ ভেরি গুড, ও খুব ভালো কাজ করছে। তো
তবে আমাদের যেটা করতে হয় কি, আমাদের মেল আর্টিস্টদের, যে আমরা যখন কোনো ফিমেলের সঙ্গে মাইক শেয়ার করি তখন আমাদেরকে একটু আমাদের কমফর্ট জোন থেকে নিচে নেমে হ্যাঁ, তার সঙ্গে সমন্বয় করে আসলে Right. গাওয়ার জন্য স্কেলটা রেডি করতে এবং হয়। টার্কিশ যারা ছিলেন ওনারাও নিচেই পারফর্ম করে অভ্যস্ত, সো আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছিল। তারপরেও আমি আমার কমফর্টের জায়গা থেকে অল্প একটুখানি শোনাচ্ছি। তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার, তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়। হ্যাঁ, খুব সুন্দর, একদম মায়াময়। এই যে এত সুন্দর সুন্দর গান করো, তোমার গান গাওয়ার যাত্রা কখন শুরু হয়? এটা আসলে মানে গান শেখার চেষ্টা করা শুরু করেছিলাম স্কুলের আগে থেকে। যখন আমি স্কুলে ভর্তি হইনি তার আগে আমার মা একটা একাডেমিতে নিয়ে গিয়েছিলেন আমাকে, দীপু স্যার, শুভ্র স্যার ওনাদের কাছে, নিশি স্যার ওনাদের কাছে আমার হাতে খড়ি। আর প্রফেশনালি মিউজিক করব এই সিদ্ধান্তটা নিয়েছিলাম 2010-এ বা 2013-তে, স্পেসিফিকলি 2013-তে যখন ওই পিউবার্টির কারণে আমার ভয়েস চেঞ্জ হচ্ছিল, তখন ওই একাডেমি থেকে আসলে হাতে খড়ি। আর প্রফেশনালি মিউজিকটা করবো এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম 2013-তে, যখন পিউবার্টি হচ্ছিল, যখন আমার কণ্ঠস্বরটা মোটা হচ্ছিল আর কি বয়সন্ধির কারণে। তখন আমি খুব মিস করছিলাম আর কি, ওই সময় 8-9 মাস আমি গান গাইতে পারিনি, তখন আমি আসলে খুব মিস করছিলাম। এবং তার আগে একটা রিয়ালিটি শোর দরুন আমার কিছু কিছু স্টেজে পারফর্ম করার আসলে। কোন রিয়েলিটি শো এটা? এইটা যে এনটিভিতে মার্কস অলরাউন্ডার বলে একটা রিয়েলিটি। আচ্ছা, রাইট, হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট রানার আপ ছিলাম 2010-এ পারফর্ম আচ্ছা। করছিলাম। সো তারপরে আসলে কিছু কিছু শো এর কলস আসতো ছোটখাটো আমি পারফর্ম করার জন্য, এবং ওই ব্যাপারটা আমি আসলে প্রচন্ড এনজয় করতাম, স্টেজে মানুষের সামনে গান গাওয়া। তো যখন 2013-তে ওটা বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য, গলা গাইতে পারছি না, গলা বসা 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 অবস্থা, তখন আসলে আমি মোটামুটি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, করলে এটাই করবো আসলে প্রফেশনালি। সো তখন থেকে বেসিক্যালি অ্যাক্টিভ ডিসিশনটা নেওয়া যে না, দিস ইজ দ্য ক্যারিয়ার দ্যাট আই এম গোনা পারসিউ। তোমার প্রথম গান কোনটা ছিল? আমি আসলে 2018 সালে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করি। তখন আমার মনে হয় যে না, আমি ছোটখাটো করে যা কাজ করি এগুলো একটা স্মৃতি থেকে যাক। যেহেতু প্রফেশনালি মিউজিকই করতে চেয়েছি, সো আমি নিজেকে মার্কেটও করতে চেয়েছি যে না, এটা একটু নিজের একটু প্রচারণাও হোক, যদি চ্যানেলে কিছু মানুষ দেখেন। তো তখন আমি 3-4টে রবীন্দ্রসঙ্গীত এবং 2-3টা ফোক গান মিলিয়ে একটা রবীন্দ্রনাথের একটা ম্যাশআপ তৈরি করেছিলাম একটা গানের। ওইটা প্রথম কন্টেন্ট আমি আপলোড করি। তারপরে তো আপলোড করেছিলাম ইমন তোমাকে দিলাম, যেটা কিছু মানুষ শুনেছিলেন, কিছু মানুষ ভালোবেসেছিলেন। সো তারপর থেকে তো আসলে যেভাবে চলছে। তুমি বলছো কিছু মানুষ, আমি বলবো যে কিছু না, কোটি মানুষ। তোমার এই যে এই মন তোমাকে দিলাম, এটা হচ্ছে বাংলা ভাষাভাষী যারা আছে সারা পৃথিবীতে সবার মাঝে এই গানটা ছড়িয়েছে, এবং এই গানটাকে তুমি নতুনভাবে প্রাণ দিয়েছো। মানে যে নতুন একটা গায়কই তুমি নিয়ে এসেছো, একটা মায়াময় মধুর মতো একটা গায়কই। আমার প্রশ্ন হচ্ছে, এই গানটা গাওয়ার জন্য তুমি কিভাবে বাছাই করলে? আমার ফিলসফিটা সবসময় এরকমই ছিল যে আমি আসলে নিজে যেটা ভালোবাসি, আমার নিজের যেটা পছন্দ, আমি সেই ধরনের কাজ করব। বাংলা ছবির গান তো আসলে আমরা ছোটবেলা থেকে আমরা বিটিভিতে শুক্রবারে ছবি দেখে বড় হয়েছি। সো সেই জায়গা থেকে আসলে বাংলা ছবির অনেক গানই আমাদের খুব কাছের। তো সেখান থেকে বাংলা ছবির যদি 5টা সব থেকে জনপ্রিয় গানের তালিকা করা হয়, তাহলে হয়তো বা এটা একটা, এবং আমার প্রিয় গানগুলোর মধ্যে আসলে এটা একটা। সো সেই জায়গা থেকে আসলে এই ডিসিশনটা নেব। এবং আমি তখন 2টো গান নিয়ে খুব সন্দেহের মধ্যে ছিলাম যে এটা করব নাকি এটা। আরেকটা কোনটা ছিল? আরেকটা হচ্ছে আমি দূর হতে তোমারই দেখেছি, পরে করেছিলাম সেখানটা। পরে আমাকে আমার বন্ধু বান্ধব অনেকেই সাজেশন দিল যে না, তুমি এই গানটাই করো, বিকজ মানে আমি রেকর্ড করেছিলাম দুটোই পাশাপাশি সাইমালটেনিয়াসলি, বাট তারা সাজেস্ট করছিল যে না, তুমি এটাই করো, বিকজ এটা শুনতে আরো আরাম লাগছে আর কি। তো তখন আই ওয়াজ সার্টেন যে না, আচ্ছা ঠিক আছে, এটাই পোস্ট করে দেখা যাক কি হয়। এই গানটা আমাদের দেশের প্রখ্যাত শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গাওয়া।
তো গানটা নিয়ে ওনার সঙ্গে তোমার কখনো কথা হয়েছে? হ্যাঁ, ইনফ্যাক্ট এই যে কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড ফাংশন আমরা যাচ্ছিলাম বগুড়াতে, চ্যানেল আইয়ের যে অ্যাওয়ার্ড ফাংশনটা হয় মিউজিশিয়ানদেরকে নিয়ে, ওই অ্যাওয়ার্ড ফাংশনটাতে যাচ্ছিলাম তখন আমরা যখন লাঞ্চ ব্রেকে নেমেছিলাম খেতে, তখন ওনার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদের জাহাঙ্গীর ভাই আমাকে পরিচয় করে দিলেন যে এটা মাহতিম। তো উনি সাবিনা ম্যাম আমাকে চিনতে পেরেছেন এবং উনি বললেন যে না, তুমি এই গানটা করেছিলে, আমি শুনেছি। সো মানে এটা উনি শুনেছেন, এটাও আমার জন্য অনেক বড় ব্যাপার আর কি। উনি কি কোনো মন্তব্য করেছিলেন তোমার গায়ককে নিয়ে? এর আগে আমার এই গানের যে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়া, এই গানটা মেইনলি পরবর্তীতে তারা তাদের চ্যানেলে নিয়ে নেন, তাদের চ্যানেল থেকে তারা এখন ডিস্ট্রিবিউট করছেন জিনিসটা। তো ওইটার যিনি কর্ণধার আনোয়ার আঙ্কেল, উনি আমাকে বলেছিলেন যে ওনার সঙ্গে কথা হয়েছিল ফোনে এবং সেই সময় সাবিনা ম্যাম খুব পছন্দ করেছিলেন, এরকম আমি মন্তব্য শুনেছি। বাট জার্নিতে আসলে আমি ওনাকে খুব বেশি বিরক্ত করিনি, উনিও টায়ার্ড ছিলেন, আমরা সবাই টায়ার্ড ছিলাম সত্যি কথা বলতে। বাট উনি সরাসরি তোমার দেখা হলো? হ্যাঁ, উনি আমাকে চিনেছেনও এবং উনি আমাকে বলেছেনও যে আমি তোমার গানটা শুনেছি। তো এটাই আমার জন্য অনেক বড় পাওয়ার ব্যাপার। গানটা নিয়ে এত কথা হচ্ছে, গানটাকে একটুখানি শুনবো আমরা? বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমার ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আমি আসলে গাইতে পারছি না, গলা কাঁপছে খুব। তোমার এই কাঁপার মধ্যেই যতটুকু তুমি গাইলে, তোমার এই যে গায়কের যে স্টাইলটা, এটা তুমি আসলে কিভাবে আয়ত্ত করেছো, এই ঢংটা? আসলে আমার প্রিয় শিল্পী আসলে উস্তাদ গোলাম আলী খান সাহেব। ওনার যদি তুমি কোনো গজল পারফরমেন্স দেখো, উনি প্রচণ্ড ভাইব্রেন্ট একটা ক্যারেক্টার। উনি সবসময় হেসে হেসে হারমোনিয়ামটা বাজিয়ে এবং বসেছেন জমিদারের মতন করে একটা পাঞ্জাবি পরে এবং গাইছেন যা আসলে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো ওনাকে দেখে আসলে আমি অনেকখানি অনুপ্রাণিত এবং আমি সত্যি কথা বলতে আমার একটা স্বপ্নও আছে, যদি আমি জানি না উনি কতদিন আসলে আমাদের মাঝখানে থাকবেন, যদি আমি কখনো সুযোগ পাই আমি আসলে ওনাকে সামনে থেকে জাস্ট একবার দেখব। আমি উনি আমাকে চিনবেন কিনা বা মনে রাখবেন কিনা এইসব আসলে এইসবের ধার ধারি না, আমি জাস্ট একবার সামনে থেকে দেখতে পারলেই আসলে আমার মনে হয় আমি আমার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করবো। সো তাকে দেখেই বেসিক্যালি, বা গজল আর্টিস্ট যারাই আছেন মোরাললেস, যাদেরকেই শুনেছি ছোটবেলা থেকে, তারাই প্রচণ্ড ভাইব্রেন্ট এবং স্টেজে একটা ইন্টারঅ্যাকশনের মাধ্যমে তারা পারফর্ম করেন। সো ওই গাওয়ার প্র্যাকটিসটা থেকে আমি ছোটোবেলায় গজল করতাম এবং আমি আমার উস্তাদ রফিক মাহমুদের কাছেও গজলের তালিম নিয়েছি। সো উনি আমাকে বলেছেন যে তুমি শুধু গাওয়াটাতে ফোকাস করো না, পারফরমেন্সটাতে ফোকাস করো, বিকজ আমি যখন দেখছি তখন আমি তোমাকে পারফরমেন্সটাও করতে দেখছি এবং আমি শুধু তোমাকে শুনছি না কিন্তু। সো তুমি যদি একটু হেসে গাও, তুমি যদি একটু প্রেজেন্টেবল ওয়েতে গাও, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। আদারওয়াইজ তুমি গাইলামটা গোমরা করে জাস্ট গেয়ে গেলে, তোমার সুর লাগলো সব ঠিকঠাক, কিন্তু আমি তোমার সঙ্গে কানেক্ট করতে পারলাম না, তাহলে আমি মজা পাবো না জিনিসটা দেখে। এটা প্রথমত তো গোলাম আলী সাহেবের থেকে এসেছে এবং পরবর্তীতে আমার উস্তাদ উনি আমাকে কিছুটা দিয়ে গেছেন আর কি। এবং উস্তাদের ব্যাপারটা যেহেতু উঠলোই, আমি তোমার অনুমতি নিয়েই বলতে চাই, আমি আজকে আসলে আমি দুটো লাইন কথা বলতে পারি বা দুটো মানুষের সঙ্গে একটু ইন্টারাক্ট করতে পারি, কিছু মানুষ আমার গান শোনেন, সম্পূর্ণটাই এবং তার বাইরেও, মানে শুধু আমার মিউজিক্যাল ক্যারিয়ারই না, আমি যেমন মানুষ, যেমন আমি চিন্তা করি, মোটামুটি আমার বাবা মার পরে উনি আসলে আমাকে মোটামুটি শেপ করেছেন আসলে। সো উনি ছেড়ে চলে গেছেন আমাদেরকে 2024 সালে, বাট উনি সবসময় আমার সাথেই আছেন এবং আমি ওনাকে ধারণ করি আর কি আমার সাথে। এটা আমার সৌভাগ্য, আমি ওনার ছাত্র ছিলাম এবং আমি আজীবনই ওনার ছাত্র থাকবো। উনি যেখানেই আছেন নিশ্চয়ই আমাকে দেখছেন এবং আশীর্বাদ করছেন। বাহ, আমার মনে হয় সারা দুনিয়াতে তোমার মতো এরকম ছাত্র দরকার, যারা শিক্ষকদেরকে ঠিক এইভাবে সম্মান করে, স্মরণ করে। তুমি যখন শুরু করেছো বা তোমার গান যখন চারিদিকে ছড়াচ্ছে, ওই সময়ের সাথে সাথে তোমাকে নিয়ে নানান আলোচনা, নানান কথা কিন্তু হতে থাকলো। আমি একটা নাম বলতে চাই, সেটা হচ্ছে
আমাদের উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং, ওনার কণ্ঠের সাথেও কিন্তু অনেকে তোমাকে মিলাতো যে মাহাতিম তো অরিজিতের মতো গাচ্ছে, বা আমাদের অরিজিৎ, আমাদের ছোট অরিজিৎ, হ্যাঁ বাংলার অরিজিৎ, এই ধরনের নানান বিশেষণ কিন্তু আমরা দেখতাম বা শুনতাম। তুমি কি এরকম কিছু শুনেছো? হ্যাঁ, অহরহ শুনেছি, এবং এটাকে আসলে একটা সময় পর্যন্ত আমি ডিনায়ালে ছিলাম বটে, কিন্তু আমি তো প্রচণ্ড ভক্ত উনারও, সো আমি এক সময় আসলে গিলেছি আসলে অরিজিৎ সিং এর গান, এক সময় কি আমি এখনো গিলি, এবং দের ইজ নাথিং নট টু লাইক অ্যাবাউট দিস ম্যান। সে এত সুন্দর করে আজকের যুগেও এসে নিজেকে ক্যারি করে, এবং ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র ভুলে গিয়ে উনি আসলে জীবনটাকে যেভাবে দেখে, জীবন দর্শনটা ওনার যেরকম, এত অর্থ প্রতিপত্তি উনি করতে পারতেন, এত কিছু উনি করতে পারতেন, কিন্তু আলটিমেটলি উনি নিজেকে খুব সিম্পল রেখেছেন। এটা আসলে আমরা যারাই দেখি ভাবি এবং চিন্তা করি যে এটা কিভাবে সম্ভব। সো অপছন্দ করার মতো তো কিছুই নাই এই ভদ্রলোকের মধ্যে। সো তার গান একটা সময় আসলে খুব বেশি শোনা হতো, এবং অনেক বেশি সারাদিন ওনার গান চলছে, এরকমও গেছে বহুদিন। তো সেই জায়গা থেকে আসলে কিছু প্রভাব হয়তো আমার মধ্যে চলে থাকতে এসেছিল, পারে, কিছু জিনিস, কিছু বাচনভঙ্গি, কিছু গাওয়ার স্টাইল হয়তো আমি অ্যাডপ্ট করে নিয়েছিলাম। তবে এখন আমি অ্যাক্টিভলি চেষ্টা করি যেন আমার ব্যক্তিগত যে আউটপুটটা আছে সেটাই যেন আসে। আমি চেষ্টা করি যেন ওনার মতো না শুনতে লাগে, বা আমি জানি না কতদূর আমি করতে পেরেছি, বাট আমি যারা এই তুলনাটা করেন তাদের কাছে করজোরে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমি অরিজিৎ সিং হতে চাই না, ওই হওয়ার যোগ্যতাও হয়তো আমার নেই, বাট আমি মাহিম শাকিব হতে চাই। না, যারা তুলনা করেন তারা হয়তো ভালোবেসেই করে। 100%। তো অরিজিতের সঙ্গে কি তোমার কখনো দেখা হয়েছে? না, কখনো দেখা হয়নি। কখনো দেখা করার ইচ্ছে আছে? 100%, অবশ্যই। এত বড় একজন আর্টিস্ট, ইনফ্যাক্ট পৃথিবীর মিউজিক সিনে হয়তো বা সব থেকে বড় নাম না হলেও সব থেকে বড় 2-3টা নামের মধ্যে। অরিজিৎ সিং যেই দেশের শিল্পী, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, অরিজিৎ সিংয়ের অনেক ফ্যান ফলোয়ার আমাদের দেশে, তুমি নিজেও তার একজন, আমিও। প্রক্ষান্তরে তুমি আমাদের দেশের শিল্পী, তুমিও কিন্তু ভারতে কিন্তু কাজ করছো, তুমি ভারতে বেশ কিছু গান করেছো। এই যে ভারতে তোমার ফ্যান ফলোয়ার কীভাবে তৈরি হলো, তোমার ভারতে যে তুমি কাজ করলা সেটা নিয়ে একটু যদি বলতে। 2020 সালে কোভিডের মধ্যে যখন আমরা লকডাউনে বন্দি, তখন আমাকে ভারত থেকে আমার যিনি বর্তমান ট্যালেন্ট ম্যানেজার রিয়া, উনি আমাকে যোগাযোগ করেন। এর আগে ছোট্ট একটা ঘটনা আছে। ভারতের প্রখ্যাত একজন কম্পোজার যার নাম অরিন্দম দা আমার সঙ্গে বেসিক্যালি প্রথমে যোগাযোগ করেছিলেন। উনি আমাকে বললেন যে মাহাতিম, তোমার একটা গান আছে যেটা নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড। তো আমি সেজে গুজে মোটামুটি ঢাকার একটা 5 স্টার হোটেলে আমরা গেলাম। যাওয়ার পরে ওনার সাথে মিটিং করতে বসলাম। তখন উনি আমাকে বললেন যে আমরা এই মন তোমাকে দিলাম, গানটা করতে চাই। তো তখন বললাম, দাদা গানটা তো আসলে আমার না, আমি তো কাভার করেছি, সো এটা মৌলিক গান করে, এটা তো করা যাবে না। তো তখন দাদা সেবারে চলে গেলেন। তারপরে রিয়া আমাকে যোগাযোগ করলো তার 2 মাস পরে হয়তো বা। তো রিয়া বললো যে আমরা একটা অরিজিনাল গান আপনার সঙ্গে করতে চাই, তো এখন কিভাবে কি করা যেতে পারে। তো তখন কথাবার্তা হলো, হওয়ার পরে আমরা প্রথম প্রেম টেম নামের একটা ছবির জন্য একটা গান করলাম, তাকে অল্প কাছে ডাকছি। তখন একদম 2021-এর শুরুর দিকে গানটা আমরা রেকর্ড করি। আমি বাংলাদেশ থেকে এখান থেকে ডাব করে পাঠাই। তারপরে ওদের সঙ্গে কাজটা যখন চলছে, তখন রিলিজ হয়নি, তখন ইন্ডিয়া থেকে আমার কাছে প্রপোজাল আসে যে আমার অফিশিয়াল ট্যালেন্ট ম্যানেজার তারা হতে চায়, বা এটা যদি আমরা কাজ করতে পারি ফার্দার তাহলে কিভাবে করতে পারি। তো ইট ওয়াজ আ বিগ অপরচুনিটি ফর মি। তো তখন আমরা একটা চুক্তি সাইন করেছি, এবং এখন ইন্ডিয়াতে আমার যা ধরনের বিজনেসের সঙ্গে আমি অ্যাসোসিয়েটেড হব সব কিছুর মোটামুটি কন্ট্যাক্ট থেকে শুরু করে ডিসিশন মেকিং সব কিছু ওদের হাতেই আছে। সো এর পরবর্তীতে আমরা আরও কিছু কাজের জন্য চুক্তিবদ্ধ হই, কিছু কাজ নিয়ে প্ল্যান করি, কথাবার্তা হয়। তার মধ্যে তাকে অল্প কাছে ডাকছিটা রিলিজ হয়, এবং ইট গট আ গুড রেসপন্স। কম বেশি আমি প্রশংসাই পেয়েছি গানটার জন্য। তারপরে দেখেছি রূপসাগরে বলে একটা গান হয়, সেটাও মোটামুটি ভালোই মানুষের কাছ থেকে রেসপন্স পাওয়া যায়। এরপরে তুমি জানতেই পারো না নামের একটা কাজ হয়, কম বেশি একটা রেসপন্স পেয়েছিল আর কি। এছাড়াও আমার বাক্সের গান বলে আর একটা গান খুব রিসেন্টলি রিলিজ হয়েছে, ইনফ্যাক্ট এটা কোকের রিলিজের 2-3 দিন পরে রিলিজ পেয়েছে, জাস্ট গত ঈদে। এবং তার আগে আমার ভুল নামের একটা গান আছে, এটা মধুমতি বাগচির সঙ্গে আমি করেছিলাম।
আরেকটা গান আছে যেটা অন্য একটা প্ল্যাটফর্মের জন্য করা হয়েছিল। সো সব কিছু মিলিয়ে এই 6টা রিলিজড গান আছে আমার ইন্ডিয়াতে, আর বেশ কিছু গান আমাদের রেকর্ডে পড়ে রয়েছে, সেগুলো আস্তে আস্তে হয়তো মানুষের সামনে আসবে। কেমন লাগে যে ভিন দেশে তোমার গান এভাবে মানুষ শুনছে, গাচ্ছ? আমি আসলে কখনো টু বি অনেস্ট ওই অডিয়েন্স পার্সপেক্টিভটা খুব বেশি চিন্তা করিনি। আমি যেটা বললাম যে আমি খুব নিজের গাট ফিলিং থেকে, নিজের ভালো লাগার জায়গা থেকে কাজ করতে পছন্দ করি। সো আমার জন্য ওদের সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্সটা হ্যাজ বিন অলওয়েজ ভেরি গুড। তারা ভেরি প্রফেশনাল, এবং আমরা আনফর্চুনেটলি এটা নিজের দেশের ব্যাপারে বলছি, বাট তারপরেও আমরা একজন আর্টিস্টকে যতখানি সম্মান দিই তার থেকে অনেক বেশি সম্মান আমি আসলে ইন্ডিয়াতে পেয়েছি। এবং ওদের সঙ্গে কাজ করতে গেলে যে ধরনের ট্রিটমেন্টটা পাওয়া যায়, এটা আমি খুবই আনন্দ পাই কাজ করতে, আমার আগ্রহটাও কাজ করে, এবং আমার মনে হয় যে না, আমি আসলে এখানে জান দিয়ে ফেলি। কিন্তু অন দি আদার সাইড আমাদের জায়গাগুলো একটু কমার্শিয়াল টাইপ, একটু কাঠখোট্টা, একটু চাছা ছোলা মতন আর কি। সো এই জায়গা তো অফকোর্স আমার দেশেও আসলে অনেকেই আছেন যাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তোমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। যাদের সঙ্গে আত্মার সম্পর্ক হয়ে যায় তাদের সঙ্গে খুব আরাম লাগে কাজ করতে। তবে তাছাড়া একটা প্রফেশনাল কেমন একটা গণ্ডি তৈরি হয়, মানে শুধুমাত্র কাজের খাতিরে সম্পর্ক। তবে ইন্ডিয়াতে ওদের সঙ্গে প্রফেশনাল, কিন্তু ওদের সঙ্গে আরেকটু কমফোর্টেবল, আমি আরেকটু আর্টিস্ট সুলভ আচরণ করতে পারি। এখানে আমাকে বাংলাদেশে আমি আর্টিস্ট সুলভ আচরণটা একটু কম করতে পারি আর কি। এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য খুব ভালো। তুমি কি রেকর্ডিং এর জন্য ইন্ডিয়াতে গেছো কখনো, নাকি সব গানই দেশ থেকে হয়েছে? কখনোই ইন্ডিয়াতে যাইনি আমি, যাওয়াই হয় না কখনো, বা ঘুরতে? না, আমি শুধুমাত্র আমি এই ইহ জীবনে কোথাও কখনো ঘুরতে যাইনি। আমি দেশের বাইরে 2বার গেছি। প্রথমবার একটা ফেস্টিভ্যালে পারফর্ম করতে, পরের বার আমি আমার প্রথম এবং একমাত্র সোলো শো পারফর্ম করেছি, সেটা অস্ট্রেলিয়াতে, একবার মেলবোর্নে, একবার সিডনিতে। সো এই 2বারই আমার দেশের বাইরে যাওয়া হয়েছে, এবং দেশের বাইরে আমি এক্সক্লুসিভলি শুধু কাজের জন্যই গেছি। এবং আমি একেবারেই আউটগোয়িং না। আমি যখন অস্ট্রেলিয়াতে গেছি, ইনফ্যাক্ট এটা নিয়ে আমার আসলে বাবার থেকে আমি অনেক বকাও খেয়েছি যে আমি কেন সিডনি গেলাম, কেন অপেরা হাউস দেখে আসিনি। আমি স্পেসিফিকলি হোটেল থেকে রিহার্সেল থেকে শো থেকে হোটেল থেকে এয়ারপোর্ট থেকে বাসা। সো মোটামুটি এই আসলে আমার এইটুকু গণ্ডির মধ্যেই আমার বিচরণ ছিল। আমি কোথাও ঘুরতে যাইনি, কোথাও বাইরে যাইনি কখনো। কাজের সময় আসলে আমি ঘুরতে পছন্দ করি না, তখন ডিস্ট্রাকশন কাজ করে। আমি যদি কখনো আসলে নিজে অস্ট্রেলিয়া যাই, নিজের পকেটে পয়সা খরচ করে, কাজ ছাড়া, তখন আমি পুরো অস্ট্রেলিয়া হয়তো ঘুরে দেখার চেষ্টা করবো। বাট ইনিশিয়ালি যখন গেছি তখন শুধুমাত্র কাজের জন্যই গেছি। সো আমার ঘোরাঘুরি আই ডিডন্ট প্রেফার আর কি। ইন্ডিয়াতে তোমার 6টা গানের কথা বলছিলে, এর মধ্যে তুমি জানতেই পারো না, একটু তোমার একটা, আমি মনে করি একটা অনবদ্য একটা গান একটু করে আমাদেরকে শোনানো যায়? তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। থ্যাংক ইউ। তুমি তো চলচ্চিত্র মোটামুটি বেশ কিছু গান করেছো। বাংলাদেশে তো কম, বাংলাদেশে কম, বাইরে বেশি। ইন্ডিয়াতে বাংলাদেশের থেকে বেশি। আনরিলিজ তো অনেকগুলোই আছে। আর যে ইন্ডিয়াতে যে 6টা গান গেয়েছে ওগুলো সবগুলো তো মনে সিনেমায় ছিল নাকি? না, দুটো ছবি না। বাংলাদেশে তো আমি ছবির গান গাইলাম মন পাগলা একটা, তারপরে মনের মতন মানুষ পাইলাম না, আমার প্রথম বাংলাদেশের ছবির গান, SKF শাকিব খান ফিল্মসের জন্য, শাকিব ভাইয়ের জন্য গাওয়া ছিল। এছাড়া জঙ্গলিতে একটা গান গেছে। জঙ্গলির গানটা খুবই মেমোরেবল ছিল আমার জন্য, বিকজ জঙ্গলির গানটা কথা এবং সুর প্রিন্স ভাইয়ের। সো দি লেজেন্ডারি প্রিন্স মাহমুদের সঙ্গে কাজ করতে পারা, এটা আসলে। গানটার নাম হচ্ছে মায়া পাখি। এটা যে বাবাকে নিয়ে, হ্যাঁ, বাবা মেয়ে সম্পর্ক নিয়ে। এই গানটা খুব সুন্দর, মানে, এবং আমার খুব প্রিয় কয়েকটা গানের মধ্যে, নিজের গাওয়া খুব প্রিয় কয়েকটা গানের মধ্যে একটা। এবং ধরো কথা তুমি সামনে আছো জন্য বলছি না, তোমার সাথে কাজ করতে পারে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একটা অ্যাচিভমেন্ট আনলক করা যায় না, তার সাথে একটা গান হয়েছে আমার। সিমিলারলি
প্রিন্স ভাইয়ের সঙ্গে কাজ করাটাও আসলে এটা একটা বড় ব্যাপার। ওই জায়গা থেকে এই গানটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। বাট এই হাতে গোলা তো বোধহয় 3-4টা গানই হচ্ছে আমার সব মিলিয়ে বাংলাদেশে। এটা আমিও খেয়াল করেছি যে তোমার যে ক্যালিভার বা তুমি যেভাবে কাজ করছো, তোমার ডিমান্ড, তোমার গানের সাকসেস, সব কিছু মিলে সিনেমায় তোমার গানের সংখ্যা কম। এটা কেন? আমি একটু সিনেমার গান করতে একটু নার্ভাস ফিল করি সত্যি কথা বলতে। বাংলাদেশের ছবি তো আমার নিজের দেশের ছবি, সো এখানে কাজ করার পরে বেশ কিছু ব্যাপার স্যাপার চলে আসে। যেমন যে মানুষগুলোর জন্য কাজ করছি তারা সব আমার নিজের মানুষ। সিয়াম ভাই, আরফিন শুভ, সাকিব ভাই, আর শুভ দাদা তো মানে মোটামুটি আমার আপন বড় ভাই যদি থাকতো তার থেকেও আমার ক্লোজ এরকম। মানে সে কোথাও থেকে উদয় হয়ে এসে এই এটা করছিস কেন, ওটা করিস না, ওটা করবি, এটা করবি না, ঠিক আছে, মানে খুব গার্ডিয়ান সুলভ একটা আচরণ শুভদাদার সাথে। তারপরে সিয়াম ভাই ইজ ভেরি ক্লোজ। আমরা ইনফ্যাক্ট একসাথে ফিফা খেলি মাঝে মধ্যে। সো এবং আমি খুব লজ্জাজনকভাবে বলতে হয় প্রতিনিয়তই হারি আর কি, তার লেভেলের প্লেয়ার হয়ে উঠতে পারিনি আর কি। সাকিব ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয় নাই, বাট প্রচণ্ড অ্যাডমায়ার করি মানুষটাকে। সো এরা সবাই তো আমার নিজের। আমি আসলে তাদেরকে উপলব্ধি করে, তাদের ক্যারেক্টারটা উপলব্ধি করে গানটা গাইতে চাই। তবে বাংলাদেশের ছবিগুলোতে আসলে ওই সময়টা পাওয়া যায় না। এবং ভারতের ছবিতেও যে আমি সময়টা পেয়েছি তা নয়, তবে তাদেরকে হয়তো আমি পার্সোনালি চিনতাম না। যেমন প্রেম টেমে যিনি কাজ করছিলেন উনাকে আমি এর আগে কখনো ওনার কাজ আমি দেখিনি। উনি হয়তো সিরিয়াল অ্যাক্টর ছিলেন অথবা হয়তো ভারতে ছোটোখাটো রোলস করেছেন, অন্য ছবি করেছেন, বাট ওনার কাজ আমি কখনো দেখি নাই। বাট সিয়াম ভাইয়ের যখন একটা কাজে আমি ভোকাল দিচ্ছি, আমার ইচ্ছা থাকবে যে আমি খানিকটা ওনার আচরণ আমার গানের মধ্যে নিয়ে ছবিটার মেসেজটা যেটা দিতে চাইছি আমরা ওই সময়টাতে, ওইটাও যেন আমি প্রপারলি পিক করতে পারি। সো এই জায়গা থেকে আমি একটু নার্ভাস ফিল করি। সো দ্যাটস ওয়াই আই ডোন্ট টেক আপ মেনি প্রজেক্টস। যা যা আসে তার থেকেও হয়তো বাছাই টাছাই করে 2-1টা গান গাওয়া হয় আর কি। কিন্তু আমার কাছে অন্য কিছু মনে হয় যে সিনেমা গানের জন্য কি এক ধরনের কানেকশন বা যোগাযোগ রাখার কোনো ব্যাপার স্যাপার এরকম কোনো কিছু? ওটা তো আছেই, এবং ওইটা আসলে জীবন ভাই খুব সহজ একটা ব্যাপার। আমার কথার কথা, আগামীকালকে যদি কেউ আমাকে বলে মাহাতিম আমরা একটা গান করতে চাচ্ছি আপনার কাছে, তো আপনি নিজেই লিরিক টিউনটা ম্যানেজ করেন। তো লিরিক টিউন ম্যানেজ করেন এটা বলার সাথে সাথে আমার মাথায় লিরিসিস্ট কে আসবে? তোমার কথাই আসবে, বিকজ আমি তোমার সঙ্গে ঘুরি, চলি, আড্ডা দিই। সো এটা যাদের সঙ্গে আসলে মানুষ আশপাশে থাকে তাদের থেকেই তো আসলে মানুষ কাজের সময় তাদের কথাই আগে বেশি ভাবে করে। ট্রু। তো আমার সাথে আসলে আমি কোথাও বসি না, আড্ডা দিই না, কারোর সঙ্গে আমার তেমন যোগাযোগ নেই কাজের বাইরে। সো সেই জায়গা থেকে হয়তো কিছুটা মাইলেজ আমি কমই পাই, এটাও সত্যি কথা। তোমার কি মনে হয় তোমার এই জায়গাগুলো তার একটু অ্যাক্টিভ হওয়া উচিত কিনা? আমি ঠিক আছি, আমার যেরকম আমি জীবন যেমন নিয়ে যাচ্ছি আমি ঠিক আছি, আমার ভালো লাগে। গায়ক হিসেবে তুমি নিজেকে 100-তে কত নাম্বার দেবে? গায়ক হওয়ার আগে গানটা শিখতে হয়। আমি তো শেখাই শুরু করি নাই, আমি শেখার চেষ্টা করছি এখনো পর্যন্ত। সো আমি কিভাবে নিজেকে কোনো নাম্বার দিব আসলে? এই যে পুরোনো দিনের গানগুলো তুমি যখন গাও, বিশেষ করে পুরোনো মানুষ যারা, তাদের জীবনের অনেক মেমোরিজের সাথে, অনেক স্মৃতির সাথে, ঘটনার সাথে এসব গান মিশে আছে। গায়কের যে ভঙ্গিটা, এটা আসলে তুমি কীভাবে আয়ত্ত করেছো? এটাও যে বললাম, আমি আমার নিজের জায়গা থেকে, নিজের ভালোবাসার জায়গা থেকে এগুলো পারফর্ম করি। আমার উস্তাদ যিনি ছিলেন, উস্তাদ রফিক মাহমুদ, উনি আমাকে সব সময় সব ধরনের গান শুনতে ইনসিস্ট করেছেন। তো সেই জায়গা থেকে আসলে আমি যখন এরপরে ভালো লাগার গানগুলোকে আসলে বাছাই করতে হয়েছে, তখন আমি দেখেছি যে আমার মান্না দেজির গান ভালো লাগছে, আমার দেশের পুরনো ছবির গান ভালো লাগছে। সো আমি এরপরে যখন পারফর্ম করি, এটা আসলে আমি মানুষের সঙ্গে আমার ভালোবাসার একটা অংশই আসলে শেয়ার করতে চাই। সো তখন আমার নিজের যে গানগুলো যে মুহূর্তে ভালো লাগছে, আমি তখন সেই গানটাই আসলে আপলোড করার চেষ্টা করি। সো ওইটা আসলে কমপ্লিটলি নিজের একটা ফিল্টারাইজেশনের প্রসেসের মধ্যে থাকে। ইদানিং ব্যাপারটা অনেক কমে গেছে, কারণ আমি অ্যাকনলেজ করি একটা ফ্যাক্ট যে গানটা পুরনো, সেই গানটার ওই সুরটার সঙ্গে, ওই সাউন্ডটার সঙ্গে আমাদের একটা ইমোশন কানেক্ট হয়ে যায়। তো হয়তো বা সামটাইমস কিছু মানুষ ওই ইমোশনালি হার্টও হন যদি আমি গানটা এক্স্যাক্ট ওরকম না গাই। আবার অন দি আদার সাইড আমি নিজের মতন করে একটু গাওয়ার চেষ্টা করি। সো আমি চেষ্টা করি ওরকম গানই পিক করতে যেগুলো একটু সেফ আর কি। বুদ্ধিমান ছেলে। ইদানিং ওরকম হয়ে গেছে আর কি। তুমি কেমন বাংলাদেশ দেখতে চাও? আমি আসলে বুক ভরে নিঃশ্বাস নিতে চাই, নিজের যেটা মনে আসে সেটা বলতে চাই, সেটা ঠিক হোক ভুল হোক, এবং যেখানে খুশি সেখানে রাতের 2টো হোক, 3টে হোক, 4টে হোক, নিরাপত্তা আছে এটা জেনে আমি সেখানে চলে যেতে চাই। এবং যদি আমি জানি যে আমার
মা, বোন, বান্ধবী, খালা এরা সেফ যে কোনো জায়গায় যে কোনো সময়, এরকম একটা বাংলাদেশ আসলে আমি দেখতে চাই। to be honest। নাগরিক হিসেবে তুমি কি কি ভালো কাজ করো দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য? দেশের জন্য নাগরিক হিসেবে এক তো আসলে আয়কর একটা ব্যাপার স্যাপার থাকে, সেসব তো আছেই, সেসব তো প্র্যাকটিস রেগুলারই করা হয়। তার সাথে সাথে আমি যেমন খুব লিটার করা খুব অপছন্দ করি। আমি চেষ্টা করি আমার তরফ থেকে যেন কোনো ময়লা আসলে রাস্তাঘাটে না হয়। আমি চেষ্টা করি আমি যেন যখন আমার প্রয়োজন পড়ছে না তখন ইলেকট্রিসিটি আমি ব্যবহার করছি না, আমার যখন প্রয়োজন পড়ছে না তখন আমি পানির ট্যাপটা বন্ধ করে দিচ্ছি। এইসব কিছু কিছু খুব মাইনর লেভেলে আমি হয়তো ব্যক্তিগতভাবে চেষ্টা করি আর কি। তুমি তো খুবই নরম একটা ছেলে, দেখলে যা মনে হয় আর কি। তো তুমি গরম হলে কি করো, মানে মেজাজ গরম হলে কি করো? আমি নিজেকে আইসোলেটেড করে ফেলি সবার থেকে। আমি নিজেকে সময় দিই, গান শুনি, গিটার বাজাই। কখনোই আমাকে যদি কোনো মানুষ হার্ট করে আমি চেষ্টা করি তার সঙ্গে কথা না বলতে। স্পেসিফিকলি যেই মুহূর্তটাতে আমি হার্ট হচ্ছি সেই মুহূর্তটাতে আমি কথা না বলার চেষ্টা করি, কারণ সব সিচুয়েশনেই একটা মুদ্রার উল্টো পিঠ থাকে। আমার মনে হচ্ছে আমি কারেক্ট, সামনের মানুষের মনে হচ্ছে সে কারেক্ট। সো এখন আমি আমার যুক্তিটা দিব, সে তার যুক্তিটা দিবে, এখানে একটা অপ্রীতিকর সিচুয়েশন তৈরি হবে। সো আমি চেষ্টা করি ওই মুহূর্তটাতে নিজেকে আইসোলেট করে নেয়ার, পরবর্তীতে জিনিসটা ডিল করার। তখন মোস্ট অফ দ্য টাইমস যেটা হয় যে সিচুয়েশন ডিএসকেলেট হয়ে যায় এবং খুব মিউচুয়ালি কথাবার্তা বলে জিনিসটা সলভ করা যায়, যেটা হয়তো বা আরও আগ্রাসীভাবে জিনিসটা সলভ করতে গেলে হয়তো অনেক সময় লেগে যেত বা হয়তো সলভ হতো না কিছু কিছু ক্ষেত্রে। এবং আমি প্রচণ্ড নন ভায়োলেন্ট একজন মানুষ, আমি কোনো রকমের ভায়োলেন্স পছন্দ করি না। আমার আশপাশে উচ্চ স্বরে কেউ শব্দ করছে, মানে খুব লাউড কোনো নয়েজ করছে, সেটাও আমি পছন্দ করি না। আমি চেষ্টা করি তাদেরকে পোলাইটলি বোঝাতে যে ডোন্ট মেক দিস নয়েজ, আপনি যদি একটু না করেন তাহলে আমার জন্য সুবিধা হয়। কেউ চিৎকার চেঁচামেচি করলেও আমি সেটা পছন্দ করি না। আমি তাদেরকে রিকোয়েস্ট করার চেষ্টা করি যে লেটস নট ডু দিস, কীভাবে সলভ করতে হবে, প্রবলেম হয়েছে সেটা সলভেবল, পৃথিবীর সব কিছু সলভেবল, কথা বলে সব সলভ করা যায়। সো আমি সবসময় একদম নন ভায়োলেন্ট এবং হাত থাকতে মুখে কি এই ব্যাপারটা আমি খুব নিরীহ ঘর কোনো একজন মানুষ আর কি। নট অলওয়েজ অনেক লোকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে এটার। তা তো কিছু হবেই, আমাদের দেশ সমাজ ব্যবস্থা আসলে এমনই। তুমি আসলে গিটার বাজানো শিখেছো কবে? আমার ফর্মাল কোনো এডুকেশন নাই গিটারের উপরে। আমার একটা গিটার বাসায় আমার মামা আমাকে গিফট করেছিলেন, সো ওটা নিয়ে আমি একটু টুংটাং নিজেই চেষ্টা করছিলাম বা করি এখনো পর্যন্ত। অনেকবার ডিসিশন নিয়েছি যে না ফর্মালি শিখবো, ওই ইউটিউব ইউনিভার্সিটি থেকে যতটুকু। মনি ভাই বলে একজন বড় ভাই ছিলেন এলাকার, ওনার কাছে আমি খানিকটা তালিম নিয়েছিলাম 2-1 দিন। ওই যে ওই ফিঙ্গার স্টাইল কিছু প্র্যাকটিস, কিছু 2-1 দিন ক্লাসে গেছিলাম এই। আর সুব্রতা বলে আরেক বড় ভাই ছিলেন, ওনার থেকে, উনি আমার সঙ্গে গিটার বাজাতেন, সো ওনার থেকে আরেকটু এই কর্ডটা কীভাবে ধরে, এটা কীভাবে ধরে, এইটুকুই। নিজের কখনো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা গিটার কারোর কাছ থেকে শেখার কোনো এক্সপিরিয়েন্স আমার কখনো ছিল না বা নাই। তবে মাঝে মধ্যেই আমি ইনিশিয়েটিভ নিই যে না শুরু করব, কিন্তু আনফর্চুনেটলি আমার ওস্তাদ হিসেবে আমি যাদেরকে পিক করি তারাও প্রচণ্ড ব্যস্ত। যেমন শুভেন্দু দাস শুভ, আমার কম্পোজার, তাকে আমি বলি যে দাদা তুমি আমাকে কবে শেখাবে, এবং সে বেশ কয়েকবার আমাকে এগ্রি করে, তুই সামনের শুক্রবার থেকে চলে আসিস। তো হ্যাঁ দাদা ঠিক আছে, আমি সামনে শুক্রবার সে ফোনই ধরে না। আমারও শেখা হয়ে ওঠে না, মানে আমি যে গিটার বাজিয়ে একটা লেজেন্ড হয়ে যাব গিটারের, সেটার সেই সুযোগটা পাচ্ছ না। ওরা হিংসা করে আর কি, হিংসা করে, তাই দেখছি। এইটা আমাকে করতে দিচ্ছে না তারা। অন্তু দাস বলে আমাদের ইন্ডাস্ট্রি একজন গিটারিস্ট আছে, সে তো বাসায় পর্যন্ত এসেছিল, হ্যাঁ ঠিক আছে ভাই আমি আপনারা শিখাই দিব এই হিসেবে। আমি বললাম যে ভাই তাহলে কবে থেকে শুরু করছো? ওই কোনো এক শুক্রবারে। শুক্রবারটা আসে না, এটা কোন মাসের কোন বছরের যে শুক্রবার এটা তারা আমাকে স্পেসিফাই করে বলে না, তাহলে আমি আসলে একটা ডেট দিয়ে যেতে পারতাম আসলে তোমাকে। তারা যদি শুনে থাকে বা এই প্রোগ্রাম দেখে থাকে তাদের উচিত হবে শুক্রবারটা, তাদের প্রতি লজ্জা আসলে, তারা যে এরকম একটা মানে নরম হৃদয়কে এভাবে বারবার ভেঙেছে তারা, দুঃখজনক। এটা ঠিক না। কষ্ট পেলে কি করো? ওই আইসোলেট করে ফেলি নিজেকে। আমি আসলে এক্সপ্রেস করতে অত বেশি পছন্দ করি না, খুশি হলেও খুব বেশি এক্সপ্রেস আমি করতে চাই না, কষ্ট পেলে তো আরও চাই না, একেবারেই কাউকে বুঝতে দেওয়ার কোনো দরকার নাই বলে মনে হয় আমার কাছে। তো নিজের মধ্যে রাখার চেষ্টা করি যতদূর পারি। তোমার নিজের সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুজব কি ছিল? নিজের সম্পর্কে শোনা হাস্যকর গুজব এই মুহূর্তে তো আসলে মনে পড়ছে না। তোমাকে বিয়ে শাদী দেয় নাই মিডিয়া কখনো? হ্যাঁ, অহরহ
বাচ্চা আছে, বিয়ে শাদী দিয়ে ফেলেছে, আমার বাসা চিটাগংয়ে, আমার জন্মদিন জুলাইতে না জুনে 4 তারিখ সামথিং, এবং অনেকে আমাকে উইশও করে ওই দিনটায়। আমার হোয়াটসঅ্যাপে আমার যে প্রফেশনাল যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে নাকি উইশও আসে আমার ম্যানেজারের কাছে। সত্যিটা তুমি একটু জানিয়ে দাও দর্শককে। আমার জন্মদিন 19 ডিসেম্বর। 19 ডিসেম্বর। আর গ্রামের বাড়ি কোথায় সেটা বলে দাও। আমি প্রাইমারিলি নরসিংদীর, সো আমার মানে পৈতৃক বাড়ি আর কি নরসিংদী ঘোড়াশালে। তোমার জীবনের সবচেয়ে সুখের দিন কোনটা ছিল? এই সুখের দিন বলা তো খুবই ডিফিকাল্ট। কষ্টের দিন? কষ্টের দিন বলা আসলে স্পেসিফিকলি ডিফিকাল্ট, বিকজ আপস অ্যান্ড ডাউনস আসলে প্রত্যেকটা মানুষের লাইফেই আসে। সো খুশি হলেও পরের দিন কিছু না কিছু একটা হবেই, আবার কষ্টের দিন আসলেও পরের দিন ভালো কিছু একটা হয়তো হয়েই যাবে। সো ওই মানুষ আশা নিয়ে বেঁচে থাকে, ওই আশাটা নিয়ে আমিও বেঁচে থাকি এই আর কি। স্পেসিফিকলি অনেক সুখ অনেক কষ্ট এরকম হয়তো স্পেসিফাই করে বলাটা একটু ডিফিকাল্ট। রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে কি করো? আমি চশমা ছাড়া ঘুরি, তো আমার চোখে দেখি না আসলে চশমা ছাড়া। আমি তোমাকেও ঘোরা দেখছি, সো আমি ওই রিস্কটা আমি নেই না কখনো। তোমাকে যদি একদিনের জন্য দেশের প্রধানমন্ত্রী করা হয়, সবার আগে কোন কাজটি করবে? প্রধানমন্ত্রী হওয়ার আদৌ আসলে ওই ম্যাচুরিটি আমার মধ্যে আছে কিনা, এটা তো প্রথম প্রশ্ন। যদি বলেছি যদি হয়েই যায় তাহলে আমার তো প্রথম টার্গেট থাকবে যেটা বললাম, যে ইদানিং আসলে খুব পীড়া দিচ্ছে বা খুব খুব মানে মনে খুব কষ্ট দিচ্ছে যে ধরনের মেয়েদের প্রতি যে ধরনের ভায়োলেন্স দেখছি আসলে। তো হয়তো আমি চেষ্টা করব এই জায়গাতে কোনো কিছু যদি করা যায়। আমার প্রাইমারি টার্গেট এটাই থাকবে আসলে, আমার মা বোন যেন রাস্তায় সেফলি হাঁটতে পারে, এটা ইজ সামথিং আই ওয়ান্ট টু এনশিওর। কোন জিনিসটাকে তুমি সবচেয়ে বেশি ভয় পাও? ওভার অ্যাসেস করা নিজেকে। মানে আমি যদি কখনো আমার মনে হয় যে না এই কাজটা যে কি ভালো করে ফেললাম, এইটা আমি কখনো করতে চাই না, এটা আমি প্রচণ্ড ভয় পাই। এবং কখনো কখনো হয়তো আমার নিজের কোনো কাজে আমি যদি খুশি হয়েও যাই, তখন নিজেকে মনে করে যে না কাম ডাউন, কিছুই হয়ে যাবে, রিল্যাক্স। তুমি কি গাড়ি চালাতে পারো? পারি, কিন্তু মনোযোগটা ধরে রাখতে পারি না, মাথার মধ্যে নানান কিছু ঘুরতে থাকে। সো ইটস রাদার মানুষের জন্য এবং আমার জন্য ইটস সেফ যে আমি গাড়ি না চালাই। চালাতে পারি বাট ইটস বেটার আমি না চালাই, বিকজ আমি মানে নানাবিধ জিনিসপত্র চিন্তা করতে থাকি এবং মোশনে আমার আরও চিন্তাগুলো ভালো আসে আর কি মাথার মধ্যে। রাস্তায় তো এটা কখনোই সেফ না, সো আই ডোন্ট টেক দ্য রিস্ক। প্রথম প্রেমে পড়েছো কবে? 2013 সালে। সে কে ছিল? মিউজিক। প্রথম প্রেম শেষ প্রেম সব মিউজিক নিয়ে। কোনো নারীর প্রেমে পড়া নাই? না না না, ওই বড় ভাইয়ের সামনে এইসব আলাপ কি করা যায় নাকি? ছি, আমি এত তো অসভ্য নই না। না না, তোমার উপরে পড়ে না কেউ? সেটা তাদের ব্যাপার, সেটা আমি জানি। গুনছো কখনো কতগুলো হবে? না না, আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই, আমি কিছুই জানি না এসব। তোমার প্রেম টেম করা নাই? আমি ওই সকালবেলা ঘুম থেকে উঠে রেয়াজ করি, তারপরে রেয়াজ করে শেষ করে আমি নানান রকমের ডাবিংস থাকে অথবা মিটিংস থাকে, ওগুলোতে বেরো যাই, রাতে বাসায় এসে ঘুমিয়ে পড়ি। আমার জীবন এটুকুই। আমি কনসার্ট করতে গিয়ে সবচেয়ে মজার অভিজ্ঞতা কি হয়েছিল? কনসার্ট করতে গিয়ে ওরকম অবসার্ট তেমন কোনো অভিজ্ঞতা এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স করিনি, তবে কনসার্ট করতে যাওয়াটাই এটা ইটসেলফ ইজ এ ব্লেসিং। মানে আমাদের মতন আর্টিস্টদের জন্য পারফর্ম করাটা, স্টেজে পারফর্ম করাটাই আসলে সব। সো মানুষের সঙ্গে যখন আমি ইন্টারাক্ট করতে পারছি, মানুষকে যখন তাকে না ছুঁয়ে না ধরে তার সাথে আমার একটা যোগাযোগ হয়ে যাচ্ছে, সে আমার গানে ইমোশন ফিল করছে, আমার সঙ্গে গলা ছেড়ে গাইছে, এর থেকে ভালো ইমোশন একজন পারফর্মারের জন্য কিছু হতে পারে না। তোমার প্রিয় নায়িকা কারা? নায়িকা সেটা কি মানে দেশে? বাংলাদেশে তো আসলে কজনের নাম বলবো, ম্যাক্সিমামই তো কুলিক, সবার সাথে তো কাজ করি। আফসানা মিমি আপা সেফ। আফসানা মিমি আপা, তার অভিনয় আমার খুবই পছন্দ। আমি এবং অভিনয়ের থেকেও বড় কথা, ওনার মতন আসলে একটা মানুষ যে কথা বললে ইউ উইল ফিল সো পজিটিভ, ইউ উইল ফিল সো গুড, যে ঘন্টার পর ঘন্টা আসলে তার সাথে বসে কাটিয়ে দেওয়া যায়। এবং ছোটবেলা থেকে দেখে আসছি তো, সো একটা ফ্যাক্টরও কাজ করে যে না এই মানুষটা সামনে দাঁড়িয়ে আছে, মানুষটা কথা বলছে। সো আই উইল সে আফসানা মিমি। আর নায়ক? এখানেও আসলে বিশাল বড় একটা রস্টার তৈরি হয়ে যায়, অনেকের নাম নিতে হবে। চঞ্চলদার নাম নিতে হবে, মোশাররফ করিম ভাইয়ের নাম নিতে হবে, যদিও ওনার সঙ্গে আমার কখনো সামনাসামনি পরিচয় হয় নাই। আমি ওনাকে দেখেছিলাম, আমরা একটা অ্যাওয়ার্ড ফাংশনে একসাথে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, বাট আমি ওই সাহসটুকু একসাথে করে উঠতে পারিনি যে ওনাকে সামনে থেকে যেয়ে বলবো যে স্যার আমার নাম মাহাতিম সাকিব। সো রাদার স্যার বলাটাই বেটার হবে। সো মোশাররফ স্যার, তারপরে সিয়াম ভাই, শুভ দাদা,
শাকিব ভাইরও মানে প্লেথারা আর কি, অনেক অনেক লোকের নাম নিতে হবে এখানে। আর বলিউডে? বলিউডে আমার আমির খানের অ্যাক্টিং খুব পছন্দ, রণবীর কাপুরের অ্যাক্টিং খুব পছন্দ, রণবীর সিং এর অ্যাক্টিং খুব পছন্দ, সো শাহরুখ খানের অ্যাক্টিং খুব পছন্দ। নায়িকা? আলিয়া ভাটের অ্যাক্টিং খুব ভালো লাগে। আলিয়া ভাটের কাজ ইদানিং লাস্ট হয়তো বা দেখেছি, যতদূর মনে পড়ে ওনারটা খুব ভালো লেগেছে। তুমি তো দেখতে শুনতে খুবই সুন্দর, নাটক করতে পারতে, সিনেমাও করতে পারতে। ইটসেলফ ইজ আ ক্রাফট, এবং যারা থিয়েটার অ্যাক্টিং করে আসছেন তারা বছর বছর সাধনা করে আসছেন। আমি গত 2013 থেকে এখন পর্যন্ত কিছু কিছু করে, আমার প্রথম স্টুডিওতে ঢোকা হচ্ছে 2010 সালে, হাবিব ভাইয়ের স্টুডিওতে একটা জিঙ্গেল গাওয়ার জন্যই ঢোকা। তো তখন থেকে আজকে পর্যন্ত একটু 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 করে কিছু স্কিল হয়তো আমি অ্যাকোয়ার করেছি, যেন মাইকের সামনে এভাবে গাইতে হয়, এইটুকু ডিস্টেন্স রেখে গাইতে হয়, মাইকটাকে এইভাবে অ্যাডজাস্ট করতে হয়, এই টোন আসলে এইভাবে গাইতে হয়। এই কিছু ব্যাপার স্যাপার আমি এত দিনে থেকে 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 হয়তো রপ্ত করতে পেরেছি। সেই জায়গা থেকে এখন হয়তো আমি মাইকের সামনে একটু কমফোর্টেবল ফিল করি, যে না আচ্ছা ঠিক আছে আমি জানি কি করতে হয়। কিন্তু ক্যামেরার সামনে যে কি করতে হয় এটা তো আমি জানি না। ক্যামেরার সামনে ওই আমার দৌড় লিপসিং পর্যন্তই, ওকে এখান থেকে অডিও চালিয়ে দিল, আমি ওটার সাথে সাথে গলা মিলিয়ে গাইলাম। এই এর বাইরে এক্সপ্রেশন দেয়া, এর বাইরে লাইট বুঝে ক্যামেরা বুঝে অ্যাক্টিং করা, আরেকজন অ্যাক্টরের আরেকজন পারফর্মারের কিউ থেকে ওখান থেকে আবার লাইন দেয়া, এইগুলো অনেক বড় পড়াশোনার ব্যাপার। এইটার আসলে বয়স আমার মনে হয় না আছে আমার হাতে। সো আমি গানে যতটুকু পারি ততটুকুই ঠিক আছে, ওইটুকুই চেষ্টা করে যাই। বর্তমান ব্যস্ততা কি চলছে? বর্তমানে তো ওই যে কিছু গান নিয়েই কাজ চলছে এখনো। আমি নতুন একটা ব্যান্ড মতন ফর্ম করেছি, কাব্য বেশ কিছু বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে নিয়ে, ওদের সঙ্গে আমি আসলে একটা ইনিশিয়েটিভ চেষ্টা করছি। প্রচণ্ড ব্রাইট এক একটা ছেলে পেলে, ওরা আমার সাথে 5 জন ছেলে 5 জন মেয়ে কাজ করে, খুবই পোলাইট এক একটা বাচ্চা কাচ্চা, এবং খুবই ট্যালেন্টেড, খুব ভালো, সবাই ওরা খুব ভালো কাজ করছে। তো ওদেরকে নিয়ে আমার কিছু ইচ্ছা আছে, কিছু জিনিসপত্র চেষ্টা করার। আর সব কিছু মিলিয়ে একটু একটু করে ইদানিং কম্পোজিশনও করার চেষ্টা করছি। আর নিজের চ্যানেলের জন্য কিছু কাজ চলছে, ইন্ডিয়ার জন্য কিছু কাজ চলছে, সব কিছু মিলিয়ে আছে আর কি। গান নিয়ে তোমার স্বপ্ন কি? নিজেকে কোথায় দেখতে চাও? পৃথিবীর যত বড় স্টেজ অ্যাচিভ করা সম্ভব তত বড় স্টেজ অ্যাচিভ করতে চাই বাংলা গানকে নিয়ে। আমি বাংলা গান গেয়ে পৃথিবীর সব সীমানা আসলে পার করতে চাই, যেখানে যা যাওয়া যায় সব দিকে আসলে যে আমি বাংলা গান শোনাতে চাই মানুষকে। গানে গানে পৃথিবীর সব সীমানা তুমি জয় করো মাহাতিম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ইট হ্যাজ বিন অ্যান অনার। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। মাহাতিম সাকিবের কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। মাহাতিম, কোন গানটা শোনাবে যেতে যেতে? যেহেতু তুমিও আছো আমিও আছি, আমরা আমাদের একটা গান দিয়ে শেষ করি তাহলে। যদি আমার আঙুলগুলো হারিয়ে ফেলি তোমার খোলা চুলে, যদি তোমায় বুকে জড়িয়ে ফেলি একটুখানি ভুলে, ভেবো না কো আমায় তুমি অবুঝ অপরাধী, আমি কিন্তু তোমার ব্যথায় সবচেয়ে বেশি কাঁদি, আমি কিন্তু তোমার ব্যথায় সবচেয়ে বেশি কাঁদি।